বন্ধুরা, রাজকুমার কেনই বা হরিণকে মেরে সাপকে খেতে দিল এবং কেনই বা মালিনী জাদুর আয়না চুরি করে রাজকুমারকে ধ্বংস করে দিল? সর্বশেষে বিড়াল রানী ও রাজকুমারের কী পরিণতি হল? আমি আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই শিক্ষামূলক কিছু জানতে পারবেন। সেই সঙ্গে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। এক জামানার কথা, একটি খুব সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের ঘন জঙ্গলে একটি গ্রাম ছিল, যেখানে আমির নামে একজন কাঠুরে থাকত। আমির খুব পরিশ্রমী এবং সৎ মানুষ ছিল। যখন সে খুব বুড়ো হয়ে গেল, তখন সে ভাবল যে এখন মরার দিন কাছে এসে গেছে। তাই নিজের ছেলে ফারহানকে কিছু জরুরি কথা বলে দেওয়া উচিত, যাতে সে নিজের জীবন আরামে কাটাতে পারে। একদিন আমির নিজের ছেলে ফারহানকে কাছে ডেকে বলল, বেটা ফারহান, তোমাকে তো জানা আছে যে জঙ্গলের পূর্ব কিনারায় পেপুলের একটা খুব বড় গাছ আছে। আমি আজ পর্যন্ত সেই গাছ কখনো কাটিনি। কাল থেকে তুমি একাই কাঠ কাটতে যাবে, কারণ এখন আমার শেষ সময় এসে গেছে। কিন্তু বেটা, মনে রেখো, তুমিও সেই পিপুল গাছকে কখনো হাত ছোঁয়াবে না। জঙ্গল থেকে যা খুশি কাটো, কিন্তু সেই পিপুলকে কখনো কাটবে না। এই কথা বলে বুড়ো আমের চিরকালের জন্য চোখ বন্ধ করে দিল। এই কথাকে অনেক মাস কেটে গেল। একদিন ফারহান জঙ্গলে কাঠ কাটতে গেল। সে সেই পিপুল গাছকে ভালো করে দেখল এবং মনে মনে ভাবতে লাগল, এতে এমন কি বিশেষ কথা আছে? এ তো বাকি গাছগুলোর মতোই দেখতে। তাহলে এটাকে কাটা হবে না কেন? এই ভেবে ফারহান নিজের কুড়ুল তুলে নিল এবং জোরে পিপুলের গুড়িতে আঘাত করল। হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। গাছ নিজের জায়গা থেকে সরে একটু দূরে সরে গেল। ফারহান এক পা এগোল তো গাছ আরও পিছিয়ে গেল। এখন তো ফারহানের খুব অবাক লাগল। সে গাছের দিকে দৌড়াতে শুরু করল এবং গাছও তার চেয়ে আরও জোরে দৌড়াতে লাগল। ফারহান ক্লান্ত হয়ে ঠিক সেই জায়গায় ফিরে এলো যেখান থেকে শুরু করেছিল। সে নিজের কুড়ুল কাঁধে রেখে নিজের ঘোড়ায় চড়ে বাড়ির দিকে রওনা দিল। চলতে চলতে রাত হয়ে গেল এবং চারদিকে অন্ধকার ছেয়ে গেল। ফারহান নিজের ঘোড়াকে থামালো এবং স্থির করল যে রাতটা এখানেই কাটাবে। সে ঘোড়াকে একটা গাছে বাঁধল এবং নিজে ওপরে ওঠে একটা মোটা ডালে বসে পড়ল। যেই ভোর হল, ফারহান গাছ থেকে নেমে এলো। কিন্তু এ কি? যেখানে রাতে ঘোড়া বাঁধা ছিল, সেখানে শুধু হাড়ের স্তূপ পড়ে আছে এবং কয়েক পা দূরে ঠিক সেই পিপুল গাছ দাঁড়িয়ে আছে। ফারহান নিজের কুড়ুল কাঁধে রেখে বলল, ভালো কথা, এখন আমি পায়ে হেঁটেই তোমার পিছু নেব। পিপুল গাছ এবং ফারহান দুজনের সামনে পিছনে চলতে চলতে পাহাড়, উপত্যকা এবং ময়দান পেরিয়ে গেল। সন্ধে হয়ে গেল এবং দিনের আলো ধীরে ধীরে কমতে লাগল। এই রাতটা ফারহান একটা গাছে কাটাল। পরের দিন আবার ফারহান পিপুল গাছের পিছনে দৌড়াতে লাগল। তৃতীয় দিন একটা খুব অদ্ভুত ঘটনা ঘটল, যার ফলে ফারহান পিপুল গাছকে একেবারে ভুলে গেল। হঠাৎ তার সামনে একটা বড় সাপ এবং একটা সুন্দর হরিণ এসে পড়ল। সাপ এবং হরিণ পরস্পর লড়াই করছিল। সাপ হরিণকে গিলতে চেষ্টা করছিল, কিন্তু হরিণের লম্বা লম্বা শিং মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছিল এবং হরিণ সাপের মুখে আটকে গিয়েছিল। ফারহান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে অবাক হয়ে ঠিক সেখানেই দাঁড়িয়ে রইল। তার মাথা কাজ করছিল না। হরিণ যখন ফারহানকে দেখল, তখন সাহায্যের জন্য চেঁচিয়ে উঠল, বাঁচাও, বাঁচাও, আল্লাহর দোহাই এই সাপকে মেরে ফেলো। যত দিন বাঁচব তোমার এহসান মানব, একটু এর শিং দুটো কেটে দাও। সাপও ফারহানকে বলল, আমি তোমাকে মালামাল করে দেব। কিছু না ভেবে ফারহান নিজের কুড়ুল তুলে নিল এবং হরিণের শিং আঘাত করল। দুটো শিং কেটে দূরে গিয়ে পড়ল। সাপ পুরো হরিণকে নিজের পেটে নামিয়ে নিল। এখন সাপ আরাম করে ফারহানের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে এই সাহায্যের বদলে অনেক ধন সম্পদ দেব। এই বলে সাপ ফারহানের সঙ্গে সঙ্গে চলতে লাগল। দুজনে কথা বলতে বলতে চলতে থাকল। পথে একটা ঝিল এসে পড়ল। সাপ বলল, তুমি এখানে আমার অপেক্ষা করো, আমি একটু স্নান করে তাজা হইনি। যদি কিছু অদ্ভুত ঘটে তাহলে ভয় পেও না। এই বলে সাপ জলে ঝাঁপ দিল। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ঝড় বইতে শুরু করল।
চেঁচিয়ে চিল্লিয়ে হাওয়ার সঙ্গে বৃষ্টিও হতে লাগল। বজ্রপাত এত জোরে ঝলকাচ্ছিল যে মনে হচ্ছিল আকাশ ফেটে যাবে। কালো কালো মেঘ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে প্রচণ্ড গড়গড় শব্দ করছিল। যতক্ষণ সাপ জলে স্নান করল এসব চলতে থাকল। যেই সে জল থেকে বেরিয়ে এলো, ঝড় থেমে গেল এবং চারদিকে শান্তি নেমে এলো। সাপ ফারহানকে বলল, স্নান করে আমার ক্লান্তি দূর হয়ে গেছে, এখন আমাদের যাত্রা আরামে কাটবে। দুজনে আবার চলতে লাগল। পথের দুপাশে নানা রকম সুন্দর ফুল ফুটেছিল। কখনো সেগুলো ঝিঁড়ছিল, কখনো হাসছিল এবং কখনো গান গাইতে নাচতে তারা এগিয়ে চলল। অবশেষে তাদের একটা বাড়ি দেখা গেল। সাপ ফারহানকে বলল, এটা আমার মায়ের বাড়ি, আমরা ঠিক এই বাড়িতেই যাচ্ছি। যখন আমার মা জানবে যে তুমি আমার ভালো বন্ধু, তখন সে খুশি হয়ে তোমাকে মজার খাবার খাওয়াবে। ফারহান বলল, কিছু খেতে পেলে খুব ভালো হয়। সাপ তাকে বোঝাতে বোঝাতে বলল, সাবধান, কিছু খেও না, বরং আমার মাকে বলো যে আম গাছে ঝুলে থাকা ছোট্ট আয়নাটা আমাকে দিয়ে দেবেন। কথা বলতে বলতে তারা বাড়ির ভিতর পৌঁছে গেল। সাপ দরজায় টোকা দিল। সাপের মা তৎক্ষণাৎ দরজা খুলে দিল। ছেলের খবরাখবর নেওয়ার পর সে জিজ্ঞেস করল, তার সঙ্গে এই অচেনা লোকটি কে? সাপ উত্তর দিল, মাঝি, এ আমার সবচেয়ে ভালো বন্ধু ফারহান, এ আমার প্রাণ বাঁচিয়েছে। তাহলে বেটা, একে ভিতরে নিয়ে এসো, দুধ এবং ভালো খাবার খাইয়ে এর খাতির করো। মা বলল, ফারহান বাড়ির ভিতর তো ঢুকে গেল, কিন্তু সে খাবার খেতে অস্বীকার করল এবং বাহানা করে বলল যে তার খিদে নেই। কিন্তু বেটা, তুমি আমার ছেলের বন্ধু, আমি তোমাকে কিছু না করিয়ে কি করে ছেড়ে দেব? ভালো কিছু খাবে না তো কোনো উপহারই নিয়ে যাও। সাপের মা বলল। ফারহান ইতস্তত করে বলল, আপনার কাছে একটা জিনিস আছে যা আমাকে দিলে আমার যাত্রা ভালো কাটবে। বেটা, নাম তো বল, আমি তৎক্ষণাৎ দিয়ে দেব। মা বলল, যেটা সামনে আম গাছে ঝুলে আছে আয়না, ওটা আমাকে দিয়ে দিন। ফারহান বলল, বড় সাধারণ জিনিস চাইছ, অদ্ভুত পছন্দ তোমার। মা বলল, কি করব, এই সাধারণ আয়নাই আমার কাজে লাগবে। ফারহান উত্তর দিল, ঠিক আছে বেটা। মা এতটুকু বলে আয়না খুলে ফারহানকে দিয়ে দিল। সাপ এবং তার মা থেকে বিদায় নিয়ে ফারহান আবার নিজের যাত্রায় বেরিয়ে পড়ল। চলতে চলতে তার হঠাৎ মনে পড়ল যে সাপ তার মাকে দিয়ে আমাকে আয়না কেন দিল? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এই ভেবে সে পকেট থেকে আয়না বের করল। তার পিঠ কালো করে দেখল। তারপর উল্টে পাল্টে করে নিজের মুখ দেখতে লাগল। কিন্তু আয়নায় নিজের মুখের বদলে একটা পরী দেখা গেল। সেই পরী বড় আদবের সঙ্গে মাথা ঝুঁকিয়ে তার কাছে বলল, কি হুকুম রাজকুমার? এই অদ্ভুত ঘটনায় ফারহানের হুঁশ সরে গেল। সে 1 মিনিট দাঁড়িয়ে রইল, অবাক হয়ে। তার মুখ থেকে কথা বেরোচ্ছিল না। অনেকক্ষণ পর সে বুঝল যে পরী তাকে হুকুম দেওয়ার জন্য বলছে। সেই মুহূর্তে ফারহানের প্রচণ্ড খিদে পেয়েছিল। আমার খিদে পেয়েছে, কিছু খাবার দাও, সে বলল। মুখ থেকে শব্দ বেরোতে না বেরোতেই ফারহানের সামনে একটা দাস্তারখান বিছিয়ে গেল, যার ওপর নানা রকম খাবার রাখা ছিল। পরী অদৃশ্য হয়ে গেল। খাবার এত সুস্বাদু ছিল যে বেচারা ফারহান কল্পনাও করতে পারেনি। তাহলে আয়নার এই অর্থ? ফারহান মনে মনে বলল, নিশ্চয়ই এটা জাদুর আয়না। সে পকেট থেকে আবার আয়না বের করে তাতে উঁকি দিল। পরী আবার হাজির হয়ে গেল এবং বলল, কি হুকুম রাজকুমার? এখন বেচারা ফারহানের কিছুই মনে পড়ছিল না যে কি চাইবে। হঠাৎ তার মনে পড়ল যে তার দেখভাল রাজকুমারের মতো হচ্ছে। রাজকুমারের জন্য মহলও তো থাকা উচিত। সে জ্বলে বলল, আমার মহল কোথায়? চোখের পলকে সে একটা শানদার মহলের মূল দরজায় দাঁড়িয়েছিল। সে রাজাদের মতো হেঁটে এবং মহলের সাজসজ্জা দেখতে দেখতে ভিতরে গেল। বড় বড় ঘরের দামি কার্পেট বিছানো ছিল। দরজায় ভারী পর্দা ঝুলছিল। ফারহান আয়নার কেরামতি দেখে অবাক হচ্ছিল। সে মনে বলল, এই মহলে থাকার জন্য আমার সঙ্গে আমার স্ত্রীর থাকাও জরুরি, এবং এই স্ত্রী যদি রাজার মেয়ে হয় তাহলে বাহ! আয়না থেকে রাজকুমারী চাওয়া উচিত। এই চিন্তা আসতে না আসতে ফারহান আয়নায় উঁকি দিল। পরী হাজির হয়ে জিজ্ঞেস করল, কি হুকুম সরকার? রাজার মেয়েকে এখানে নিয়ে এসো। ফারহান তৎক্ষণাৎ হুকুম দিল। পরের মুহূর্তেই রাজকুমারী মারিয়াম তার পাশে বসেছিল। ফারহান তাকে পেয়ে খুব খুশি হল এবং সেই দিনই তার সঙ্গে বিয়ে করে ফেলল। রাজকুমারী মারিয়ামের এভাবে হঠাৎ গায়েব হয়ে যাওয়ায় রাজকীয় মহলে খুব হইচই পড়ে গেল। চাকররা মহলের কোণে কোণে খুঁজল, কিন্তু রাজকুমারীর কোনো সন্ধান পাওয়া গেল না। অবশেষে রাজা হুকুম দিলেন যে পুরো দেশে ঘোষণা করা হোক যে যে ব্যক্তি রাজকুমারীকে খুঁজে দেবে তাকে মুখ চাওয়া পুরস্কার দেওয়া হবে। রাজকুমারীর পাওয়ার আশা শেষ হয়ে গিয়েছিল।
যে একদিন মালিনী নামে এক বুড়ি মহলে এলো। সে বলল যে সে রাজকুমারী সম্পর্কে রাজার সঙ্গে কথা বলতে চায়। মালিনীকে তৎক্ষণাৎ রাজার সামনে হাজির করা হলো। মালিনী বলতে শুরু করল, মহারাজ, আপনার রাজ্যে রাজকুমারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে স্পষ্ট যে সে এমন কোনো দেশে চলে গেছে যার ৭ সমুদ্র পার, এবং এমনও হতে পারে যে সে এমন জায়গায় আছে যা মানুষ কল্পনাও করতে পারে না। রাজা অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, তোমার কি পরিকল্পনা? প্রথমে আপনি কাঠের একটা সিন্দুক বানান, তারপর সেই সিন্দুকে জিঙ্কের চাদর লাগান। সিন্দুক এত বড় হোক যে আমি তার মধ্যে বসতে এবং শুতে পারি, এবং আমার সঙ্গে ৯ দিনের খাবারও রাখা যায়। যখন আমি তার মধ্যে বসে যাব, তখন আপনি তার ঢাকনা মজবুত করে বন্ধ করে খোলা সমুদ্রে ফেলে দেবেন। রাজা যেখানেই সামান্য আশা দেখতে পান, খুশি হয়ে যান। তিনি সেই মুহূর্তে সিন্দুক তৈরির হুকুম দিলেন। তারপর মালিনীকে সিন্দুকে বসিয়ে ৯ দিনের খাবার তার মধ্যে রেখে দিল। তারপর ঢাকনা ভালো করে বন্ধ করে সিন্দুক সমুদ্রে ফেলে দেওয়া হলো। সমুদ্রের ঢেউ শীঘ্রই সিন্দুককে খোলা জলে নিয়ে গেল। সিন্দুক দিন রাত জলের ঢেউয়ে দুলতে এবং ভেসে চলল। অবশেষে একদিন সকালে সমুদ্রের তীরে মাছ ধরার লোকেরা জাল ফেলল, তো তাদের চোখ পড়ল সেই সিন্দুকের ওপর। এই তীর ছিল সেই দেশের যেখানে ফারহানের মহল ছিল। মাছ ধরার লোকেরা দড়ির সাহায্যে সেই ভারী সিন্দুককে তীর পর্যন্ত টেনে আনল। সিন্দুক খুলে দেখার শখ সবারই ছিল। তাড়াতাড়ি ঢাকনা তুলে দেখল ভিতরে মালিনী বসে আছে। মালিনী নিজের সম্পর্কে খুব দুঃখের গল্প শোনাল। সে বলল যে তার 2টো খারাপ ছেলে তাকে সিন্দুকে বন্ধ করে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, যাতে বুড়ি মা থেকে মুক্তি পায়। মালিনী তার গল্প কাটতে বলতে কাঁদতে থাকল। মাছ ধরার লোকদের মালিনীর অবস্থায় মায়া হল। মালিনী বলল যে তারা তাকে রাজার কাছে নিয়ে যাক। যদি সে ভালো মনের হয় তাহলে নিশ্চয়ই আমার সাহায্য করবে। মাছ ধরার লোকেরা মালিনীকে ফারহানের মহলে নিয়ে গেল। সেখানে গিয়ে সে রাজার সঙ্গে কথা বলার অনুমতি চাইল, কিন্তু তাকে রাজার বদলে রানীর কাছে নিয়ে যাওয়া হলো। এই রানী ছিল সেই রাজকুমারী মরিয়ম, যার খোঁজে মালিনী সেখানে পৌঁছেছিল। মালিনী তাকে প্রথম দর্শনেই চিনে ফেলল। সে রানী মরিয়মকে সেই দুঃখের গল্পই শোনাল যা মাছ ধরা লোকদের শুনিয়েছিল। তারপর সে রানীর কাছে বলল যে তাকে মহলে মাথা গোজার জায়গা দিয়ে দেওয়া হোক, সে তার সেবা করবে। রানী মরিয়ম নিজের স্বামী ফারহানের সঙ্গে কথা বলল, এবং যখন সে রাজি হল তখন সে মালিনীকে নিজের কাছে রেখে দিল। মালিনী মহলে থাকতে শুরু করল। 1 মাস কেটে গেল। মালিনীকে কোনো কাজ করতে হতো না। মহলের কোনো চাকরও কাজ করত না। সব কাজ নিজে থেকে হয়ে যেত। মহলের প্রত্যেক অংশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচক করত। খাবারের সময় হলে সুস্বাদু খাবার নিজে থেকে চলে আসত। যখন ফারহান বাড়িতে থাকত না, তখন মালিনী রানী মরিয়মের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। সে রানীর কাছে খোঁচা দিয়ে দিয়ে জিজ্ঞেস করত যে ঘরের কাজ কে করে, বাজার থেকে জিনিস কে আনে, বাসন কে পরিষ্কার করে এবং খাবার কে রাঁধে। মালিনী কোনো না কোনোভাবে রানীর কাছ থেকে রহস্য বের করতে চাইছিল, কিন্তু এসবের খবর রানী মরিয়মেরও ছিল না। জাদুর আয়না সম্পর্কে তার কোনো খবর ছিল না। সে উত্তর দিত, আমার স্বামী এসব কথা জানেন, আমি জানি না। মালিনী চালাকি করে বলতো, রানীজি, আপনি তার স্ত্রী, তিনি আপনাকে বলেন না যে ঘরের কাজ কে করে? আমি অবাক হচ্ছি যে আপনি কেমন স্ত্রী এবং তাকে আপনার প্রতি কেমন ভালোবাসা যে তিনি আপনার কাছ থেকে এই রহস্য লুকিয়ে রাখেন। এই রহস্য জানা আপনার অধিকার। মালিনী সবসময় তাকে এই ধরনের কথা বোঝাতে থাকত। রানী মরিয়ম ভোলাভালা ছিল, সে মালিনীর কথাই এসে গেল এবং অস্থির হয়ে উঠল। এক রাতে সুযোগ পেয়ে সে নিজের স্বামীকে জিজ্ঞেস করল, কিছু আমাকেও তো জানতে দাও যে মহলের এত কাজ কে করে? আপনি ভালো স্বামী যে স্ত্রীকে মনের কথা বলেন না। ফারহান নিজের স্ত্রীর কথা এড়িয়ে গেল না এবং খুশি খুশি জাদুর আয়নার কথা বলে দিল। রানী মরিয়ম আয়না হাতে নিয়ে নিল। সে মন ভোলানোর জন্য তাতে উকি দিত, তো পরী হাজির হয়ে যেত এবং জিজ্ঞেস করত, হুকুম রানী সাহেবা। রাজকুমারী মন ভোলানোর জন্য পরীকে ইধার উধার পাঠাত এবং খুশি হতো। পরের দিন যখন ফারহান সব সময়ের মতো ঘুরতে বেরিয়ে গেল এবং মালিনী রানী মরিয়মের কাছে এসে বসল, তখন রানী তাকে জাদুর আয়নার পুরো গল্প বলে শোনাল। মালিনী চালাকি করে
এটাও জিজ্ঞেস করে নিল যে আয়না কোথায় রাখা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়। সুযোগ পেতেই মালিনী জাদুর আয়না চুরি করে নিল এবং পরীকে ডেকে নিল। পরী হাজির হতেই জিজ্ঞেস করল, কি হুকুম বুড়ি মহিলা? মালিনী তৎক্ষণাৎ বলল, আমাকে এবং রাজকুমারীকে রাজার মহলে ফিরিয়ে পৌঁছে দাও। এক মুহূর্তে দুজনে রাজার মহলে ছিল। মালিনী আয়নার পরীকে আবার ডেকে হুকুম দিল, জাদুর মহলকে ছাইয়ের স্তূপ করে দাও। সেই মুহূর্তে ফারহানের জাদুর মহল ছায়ের স্তূপ হয়ে গেল। ফারহান ঘুরতে বেরিয়েছিল। দুপুরে ফিরে এলো তো মহল নেই, না রাজকুমারী মরিয়ম, শুধু ছায়ের একটা স্তূপ। সে মাথা চেপে বসে পড়ল। এখন কি করি? রাজকুমারী মরিয়ম নিজের বাবার মহলে যাওয়ার আগে কাঁচা মাংসের একটা টুকরো জাদুর মহলের বেড়াল রানীর সামনে রেখেছিল। মহল পুড়ে গেলে বেড়াল রানী কোনো রকমে বেঁচে গেল। এখন সে মাংসের টুকরো খুঁজে বেড়াচ্ছিল। ফারহান ও বেড়াল রানীর সঙ্গে মাংসের টুকরো খুঁজতে লাগল। টুকরো শীঘ্রই পাওয়া গেল। ফারহান সেই টুকরোকে ভাগ করে দিল। এক ভাগ বেড়াল রানীর সামনে রেখে দিল এবং অন্যটা নিজের পকেটে রেখে দিল। এখন এই টুকরোটাই রাজকুমারী মরিয়মের চিহ্ন রয়ে গেল। তাকে পকেটে রেখে সে রাজকুমারীর খোঁজে বেরিয়ে পড়ল। সে অবিরাম চলতে থাকল। পাহাড় এবং ময়দান, নদী এবং খাল, নদী এবং সমুদ্র। তার ইচ্ছার সামনে কোনো বাধাই দাঁড়াতে পারল না। শুধু সে চলতে থাকল। অবশেষে একদিন সে সেই দেশে পৌঁছে গেল যার রাজা ছিল রাজকুমারী মরিয়মের বাবা। ফারহান সোজা রাজকীয় মহলে গেল এবং রাজকীয় রান্নাঘরে চাকরির জন্য আবেদন করল। কাকতালীয়ভাবে রাজকীয় রান্নাঘরে বাসন মাজার জন্য সাহায্যকারীর দরকার ছিল। ফারহানের কাজ হয়ে গেল। এখন সে কোনো না কোনোভাবে রাজকুমারী মরিয়মের সঙ্গে দেখা করার সুযোগ খুঁজতে লাগল। সে সবসময় সতর্ক থাকত। এই খবর সে পেয়েই গিয়েছিল যে রাজকুমারী মহলে ফিরে এসেছে। একদিন হঠাৎ রাজকীয় রান্নাঘরের বুড়ো রাঁধুনি বিক্রম অসুস্থ হয়ে পড়ল। ফারহান তাকে বলল, বড় ভাই, আপনি শুধু দেখতে থাকুন, আমি সব খাবার তৈরি করে থালায় সাজিয়ে দেব। বুড়ো বিক্রম রাজি হয়ে গেল। ফারহান রাজকীয় রাঁধুনির বলা পদ্ধতি অনুসারে খাবার তৈরি করল এবং রাজকুমারীর থালায় সেই ছোট্ট মাংসের টুকরোটাও রেখে দিল যা সে জাদুর মহল থেকে এনেছিল। রাজকুমারী মরিয়মও নিজের স্বামী-স্ত্রী বিচ্ছেদের কারণে খুব অস্থির এবং উদাস ছিল। সে সবসময় ভাবতে থাকত যে ফারহানকে কিভাবে খুঁজবে। সময় কাটার সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা হবার আশা কমে যাচ্ছিল। যখন সে নিজের থালায় সেই মাংসের টুকরো দেখল, তখন প্রথমে সে বিব্রত হল। তারপর তার হৃদয় খুশিতে ধরাস ধরাস করতে লাগল। তাকে তৎক্ষণাৎ মনে পড়ল যে তার স্বামী ঠিক এই মহলেই আছে এবং এখন তার সঙ্গে দেখা করা কঠিন নয়। রাজকুমারী মরিয়ম আর রাঁধুনিকে ডেকে পাঠাল এবং তার খাবারের খুব প্রশংসা করল। তারপর জিজ্ঞেস করল, কি রান্নাঘরে কোনো নতুন লোক কাজে লাগানো হয়েছে, কারণ কাজ আগের চেয়ে ভালো হয়ে গেছে? বিক্রম হাত জোর করে বলল, রাজকুমারীজি, আমি বুড়ো এবং অসুস্থ। আজ আমার থেকে কাজ হচ্ছিল না, তাই আমি আমার তরুণ সাহায্যকারীকে দিয়ে খাবার বানিয়েছি। এই তরুণ কয়েকদিন আগেই কাজে লাগানো হয়েছে। ভালো ছেলে বেচারা। রাজকুমারী বলল, বড় ভাই, আপনি যান, আপনার শরীর ভালো নয়। আমার চা সেই তরুণের হাতে পাঠিয়ে দিন। যখন স্বামী স্ত্রী এত লম্বা বিচ্ছেদের পর আবার মিলল, তখন তাদের খুশির কোনো সীমা ছিল না। রাজকুমারী মরিয়ম এক একটা ঘটনা নিজের স্বামী শোনাল এবং সেও নিজের গল্প বিস্তারিত বলল। এখন দুজনে পরামর্শ করল যে কোনোভাবে জাদুর আয়না হাসিল করতে হবে, যাতে তারা আবার নিজেদের মহলে গিয়ে খুশিতে থাকতে পারে। কিন্তু জাদুর আয়না তো মালিনীর দখলে ছিল এবং সে সব সময় মহলে রাজকুমারীর সঙ্গে থাকত। মালিনী ফরহানকে দেখামাত্র চিনে ফেলল, কারণ এখন সেই রাজকুমারীর খাবার এবং চা নিয়ে আসত। মালিনী আয়নার পরীকে ডেকে হুকুম দিল যে ফরহানকে তার পোড়া মহলে ফিরিয়ে পৌঁছে দেওয়া হোক। পরের মুহূর্তেই ফরহান ছাইয়ের স্তূপে বসেছিল। এখন সে ছিল এবং তার বেড়াল রানী দুজনে একে অপরের সঙ্গী। এখন বেড়াল রানীর কথা শুনো। যখন মহলপুরে ছাই হয়ে গেল এবং ফরহানও চলে গেল, তখন বেড়াল রানীর খিদে পেতে লাগল। বাধ্য হয়ে সে ইঁদুর ধরে ধরে খেতে লাগল। যখন ফরহান ফিরে এলো, তখন অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এমন যে ইঁদুরের রাজা জিকুর সেনা প্রায় শেষ হয়ে গিয়েছিল। একে একে করে বেড়াল রানী তার সেনার সব সৈন্য খেয়ে ফেলেছিল।
যখন ইঁদুরের রাজা জিকু জানতে পারল যে মানুষের রাজা নিজের রাজ্যে ফিরে এসেছে, তখন সে ভাবল যে ন্যায়ের জন্য রাজার কাছে যাওয়া উচিত। সে ফরহানের কাছে গেল এবং ঠিক করে বলল, আল্লাহর দোহাই, আমার সাহায্য করুন। যদি আপনার বেড়াল এভাবে ইঁদুর মারতে থাকে তাহলে আমি একেবারে ধ্বংস এবং বরবাদ হয়ে যাব। ফারহান বলল, আমি তো বেড়ালকে এখান থেকে সরিয়ে দেব, কিন্তু আমার দুঃখ কে দূর করবে? ইঁদুর বলল, বলুন আপনার কি দুঃখ, হয়তো আমি আপনার কোনো কাজে লাগতে পারি। এতে ফারহান শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্প শোনাল। জাদুর আয়নার কথা, রাজকুমারী মরিয়ম এবং মহলের কথা, শেষে সেই মালিনীর কথাও বলল, যার চালাকির কারণে সে এই অবস্থায় পৌঁছেছে। ভালো তো, এই কথা। ইঁদুরের রাজা জিকু ছিকছিক করে লেজ নাড়াল। আপনি আপনার বেড়াল থেকে আমার বেঁচে থাকা সৈনিকদের বাঁচান, আমি আমার সৈনিকদের পাঠিয়ে জাদুর আয়না আনিয়ে দেব। ফারহানের সঙ্গে দেখা করার পর ইঁদুরের রাজা জিকু তার সব ইঁদুরদের ডেকে বলল, যে ইঁদুরগুলো প্রায় রাজার মহলে যায় তারা সামনে আসুক। যখন তারা সামনে এলো তখন সে জিজ্ঞেস করল, কোন কোন ইঁদুর মালিনীকে চেনে। একটা খোড়া ইঁদুর টুন্নু সামনে এগিয়ে এসে বলল, হুজুর, আমি ঠিক সেই খারাপ মহিলার ঘরে খাবারের খুঁজে যাই। জাদুর আয়না আমি প্রায়ই তার হাতে দেখেছি। আমি খোঁজ নেব যে সে আয়না কোথায় রাখে। তাহলে তোমাকে এখনই সেখানে গিয়ে আয়নার খোঁজ নেওয়ার হুকুম দেওয়া হচ্ছে। যেভাবেই হোক ওটা সেখান থেকে নিয়ে এসো, টিকু বলল। খোড়া ইঁদুর টুন্নু নিজের রাজার পা ছুঁয়ে বলল, মহারাজ, আপনার হুকুম আমার মাথায় চোখে, কিন্তু আমার সঙ্গে কিছু ইঁদুর পাঠিয়ে দিন, তারা কঠিন সময়ে আমার সাহায্য করবে। ইঁদুরের রাজা জিকু তার কথা মেনে নিল। খোড়া ইঁদুর টুন্নু একটা ইঁদুরের কোমরে চড়ে রওনা দিল। বাকি ইঁদুরগুলো তার সঙ্গে সঙ্গে চলছিল। চলতে চলতে তারা 7 সমুদ্র পার রাজার সাম্রাজ্যে পৌঁছে গেল। প্রথমে রাজকীয় মহলে ঢুকল এবং তারপর মালিনীর ঘরে ঢুকে পড়ল। এটা ছিল রাতের খাবারের সময়। সেই চালাক মহিলা খাবার খেতে ব্যস্ত ছিল। ইঁদুরগুলো চুপচাপ মালিনীর ঘুমানোর অপেক্ষায় বসে রইল। তারা মালিনীর প্রত্যেক হরকত ভালো করে দেখছিল। শীঘ্রই তাদের জানা হয়ে গেল যে আয়না মালিনীর বালিশের নিচে রাখা আছে। শোবার আগে মালিন প্রায় 100 বার আয়না তুলে তুলে দেখল। যখন ঘুম খুব সত্যি করল তখন বালিশে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল এবং নাক ডাকতে লাগল। মালিনীর নাক ডাকা থেকে ইঁদুরদের তার ঘুমানোর বিশ্বাস হল। 3টে ইঁদুর লাফ দিয়ে বিছানায় ঢুকে পড়ল। খোড়া ইঁদুর টুন্নু নিজের লেজ মালিনীর নাকে ঘোরাল। মালিনীকে হাঁচি আসতে লাগল। অন্য 2টো ইঁদুর, যারা নিজেদের কাজে খুব দ্রুত ছিল, তাড়াতাড়ি এগিয়ে গেল এবং যেই মালিনী হাঁচার জন্য মাথা তুলল, তারা বালিশের নিচ থেকে জাদুর আয়না টেনে নিল। ইঁদুররা আয়না নিয়ে নিজের রাজা জিকুর কাছে পৌঁছে গেল। ইঁদুরের রাজা খুব খুশি হল এবং প্রতিশ্রুতি অনুসারে ফারহানকে তার আয়না ফিরিয়ে দিল। ফারহান তার ধন্যবাদ জানাল এবং বেড়াল রানীকে কোলে চেপে চলতে লাগল। কিছু দূর গিয়ে সে আয়না বের করে পরীকে ডাকল। পরী আসতেই মাথা ঝুঁকিয়ে বলল, কি হুকুম আমার রাজকুমার? ফারহান বলল, আমার জন্য শানদার পোশাক আনো, একটা সুন্দর ঘোড়া এবং একটা বড় সেনা হাজির করো। অল্পক্ষণ পর সে রাজকীয় পোশাক পরে এবং বিশাল সেনা নিয়ে রাজার শহরের দিকে এগোচ্ছিল। রাজা যখন ফারহানের শান শওকত এবং সেনার খবর পেলেন, তখন তিনি তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে করতে রাজি হয়ে গেলেন। তরুণ ফারহান এবং রাজকুমারী মরিয়মের ধুমধাম করে বিয়ে হল। একটা খুব বড় ভোজের আয়োজন করা হল। পুরো দেশে বাতি জ্বালানো হল এবং হাজার হাজার অতিথিকে মহলে ভোজ দেওয়া হল। এখন চালাক মালিনীর কথা শোনো। ফারহান আয়নার পরীকে ডেকে হুকুম দিল যে মালিনকে তার কীর্তির জন্য কঠিন শাস্তি দেওয়া হোক। মালিনী সেই মুহূর্তে মহল থেকে গায়েব হয়ে গেল এবং আর কখনো দেখা গেল না। ফারহান এবং রাজকুমারী মারিয়াম জাদুর আয়নার সাহায্যে আবার নিজেদের সুন্দর মহল বানাল। দুজনেই স্বামী স্ত্রী নিজেদের মহলে খুব খুশিতে থাকতে লাগল। ফারহান ইঁদুরের রাজা জিকুকে নিজের মহলে ডেকে তাকে ঢের উপহার দিল। সে প্রতিশ্রুতি দিল যে এখন থেকে বেড়াল রানী কখনো ইঁদুর মারবে না। ইঁদুরের রাজা জিকু খুব খুশি হয়ে নিজের রাজ্যে ফিরে গেল।
ফারহান এবং মারিয়াম জাদুর আয়নার ব্যবহার সব সময় ভালো কাজের জন্য করল। তারা নিজেদের রাজ্যের গরিব মানুষদের সাহায্য করল, স্কুল এবং হাসপাতাল বানালো এবং সবাইকে খুশি রাখল। এবং এভাবে ফারহান এবং রাজকুমারী মারিয়াম নিজেদের সুন্দর মহলে বেড়াল রানীর সঙ্গে খুব খুশিতে থাকতে লাগল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো দয়া করে জানাবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এর চেয়ে ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাল্লাহ।